এইখানে আপনাদের কাছে এই স্বতঃস্ফূর্ত জনরোষের নামে তৃণমূল গত 15 বছর এবং শুধু ক্ষমতায় আসা নয়, ক্ষমতায় আসার আগে থেকে ঠিক কী করেছে আপনাদের আরও কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই খুব বড় বড় ঘটনার ক্ষেত্রে। ধরুন, সন্দেশখালিতে রেড করতে গিয়ে ইডি অফিসারদের আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়া হলো। শাসক দলের সমস্ত নেতা মুখপাত্ররা একটানা বলে গেলেন কোট আনকোট এ তো স্বতঃস্ফূর্ত জনরোষ। আমরা তখন ঠিক কী বলেছিলাম একটু মনে করিয়ে দিই। 8ই ফেব্রুয়ারি 2024 এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম আমরা দেখুন। ভাবুন, ঠিক 1 মাস আগে যখন ইডি অফিসার আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফাটানো হলো তখন শাসক দলের নেতারা স্বতঃস্ফূর্ত জনরোষের এই তত্ত্ব 1 মাস ধরে আউড়ে গেছেন এবং আমরা গত 1 মাস ধরে বলে গেছি এটাকে আইনের শাসন বলে না। তার কারণ স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব বড় মারাত্মক। নগর পুড়লে দেবালয় এড়ায় না, আজ হুবহু তাই হয়েছে। দুর্ভাগ্য ওই বুমেরাং শব্দটা ব্যবহার করতে হচ্ছে। দিনের পর দিন এই চলেছে। কেউ যদি ভাবেন যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুধু এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে বিরোধীদের নিগ্রহ করেছে, ভুল ভাবছেন। বাম আমলেও কয়েকটা ঘটনা হয়েছে, যেমন মানস ভূঁইয়ার ঘটনা আপনাদের মনে থাকবে। সেই আমলে তৃণমূল কিন্তু ওই 2011-তে ক্ষমতা আসার আগে 9 থেকে যখন তৃণমূল শক্তিশালী হচ্ছে এই কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বকে হিংসার অন্যতম পদ্ধতি হিসেবে লাগাতার ব্যবহার করে গেছে। আবার বলছি, ক্ষমতায় আসার বেশ কয়েক মাস আগে থেকে এই 15 বছর ধরে আমরাও উল্টো দিকে দলমত নির্বিশেষে ঘটনার স্থান কাল পাত্র না দেখে একটানা প্রতিবাদ করে গেছি। না, স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব জঙ্গলের রাজত্বের তত্ত্ব, এটা চলতে পারে না। দেখুন আবার বলছি, বছরের পর বছর এই রাজ্যে এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে খুল্লা রাজনৈতিক হিংসা চলেছে। পার্থদাদের সময়ও বহু ঘটনায় এই সাধারণ মানুষের ক্ষোভ কোট আনকোট এই বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কয়েকটা দেখাবো আজকে। 2009 সালের 15ই জুলাই মঙ্গলকোটে বর্তমানে তৃণমূলের মন্ত্রী তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে সিপিএম কর্মীরা মারতে তাড়া করলো। প্রাণ ভয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়তে মানস ভূঁইয়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তখন মোবাইল চলে এসেছে, ফোন করেছিলেন। আপনি দেখুন সেই ছবি, মনে করিয়ে দিই আমরা। এবার আসুন 2009 সালের 2রা জুন হিঙ্গলগঞ্জের একটা ত্রাণ শিবিরের কাছে কিছু দুষ্কৃতী, আবার বলছি দুষ্কৃতী শব্দটাই ব্যবহার করছি, হিঙ্গলগঞ্জের তৎকালীন সিপিএম বিধায়ক এবং কৃষক সভার নেতা গোপাল গায়েনকে ভয়ঙ্কর হেনস্থা করেন। 80-র কাছাকাছি বয়স। বর্ষিয়ার নেতার পাঞ্জাবিতে গোবর আর রাস্তার কাদা সেই তুলে একেবারে লেপে দেয়া হয়। তখন সিপিএম নেতারা আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে আসতেন না। তাতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কেন হবে? তীব্র ভাষায় দিনের পর দিন এই 78 বছরের বিধায়কের হেনস্থার আমরা প্রতিবাদ করেছি দিনের পর দিন। যেদিন আপনাদের মনে থাকবে প্রয়াত রেজ্জাক মোল্লাকে হেনস্থা করা হয়, সেই দিনও এই পুরনো ঘটনা তুলে ধরেছি যে কিভাবে শুধুমাত্র এই সাধারণ মানুষের ক্ষোভ বলে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এই রাজ্যে। দেখুন, একজন বর্ষিয়ান বিধায়ক, সিপিএম বিধায়ক গোপাল গায়েন বন্যায় বিধ্বস্তদের দেখতে ত্রাণ কার্যের তদারকি করতে গেছেন এবং প্রবীণ এই সিপিএম নেতাকে চড়াও হয়, তার মুখে কালি মাখানো হয় এবং হেনস্থা হতে হয়। আমাদের সেই সময় মনে হয়েছিল যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত। আজকে রেজ্জাক মোল্লার ঘটনায় আবার আপনাদের সেই ঘটনা দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জনজোয়ারের মধ্যেও দাঁড়িয়ে আমরা প্রবল সমালোচনা করেছিলাম এই ঘটনার, কারণ আমাদের মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ অবধি হতে পারে না। 2011-য় তৃণমূল সরকার গঠন হলো। সেই সরকার গঠনের পর 2015 সালের 21শে নভেম্বর যখন ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় কান ধরে বলতে বাধ্য করা হয়েছিল যে আমি আর কোনোদিন সিপিএম করব না, বুকে পেসমেকার বসানো সেই রক্তাক্ত বৃদ্ধের হেনস্থার প্রতিবাদ করেছিলাম এই অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে। দেখুন,
পাশাপাশি দুটো জামানা এই জন্য দেখালাম যে আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে স্বতঃস্ফূর্ত জনরসের তত্ত্ব এত বিপজ্জনক যে যখন তখন বুমেরাং হয়ে যেতে পারে। এই রাজ্য বহুবার সেটা দেখেছে পার্থ। আবার বলছি, রাত অবধি এই তালিকা দীর্ঘ, তৃণমূল নেতাদের মুখে এই স্বতঃস্ফূর্ত জনরসের কথা একবার নয় বহুবার শোনা গেছে। ক্ষমতায় আসার পর ধরুন 2012-র 22শে ফেব্রুয়ারি তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে গেছিল বর্ধমানের মির্জাপুর। ইট বাঁশ রড দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং জেলা কমিটির সদস্য কমল গায়েনকে। ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের তৎকালীন মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছিলেন আপনাদের দেখাবো। বলেছিলেন এটা প্রতিরোধের ঘটনা, স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। উনি মারা গেছেন, কিন্তু প্রদীপ তার নেতৃত্বে ওই অঞ্চলে অনেকবার গন্ডগোল হয়েছে, ভাবতে পারেন। আর তৎকালীন আইনমন্ত্রী মলয় ঘটক কি বলেছিলেন আপনাদের মনে আছে? মলয় বলেছিলেন যে যারা সাধারণ মানুষ তারা প্রতিরোধ করে, ওরা গণরোষের শিকার। ভাবুন, রাজ্যের আইনমন্ত্রী আইন ভাঙাকে এবং দুটো মানুষের খুনকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে জাস্টিফাই করছেন প্রকাশ্যে। আজকে তাদের মুখে আমাদের গীতার বাণী শুনতে হবে। দেখুন, ওই এলাকার যারা বাসিন্দা, যারা গ্রামবাসী বা যারা সাধারণ মানুষ, তারা প্রতিরোধ করে। দেখুন, পলিটিক্যাল হত্যাও নয়, গণহত্যাও নয়। যদি কোনো ডাকাতি করতে ঢোকে তো ডাকাতকে সেখানকার মব ধরে ঘিরে ধরবে না, গণরোষের শিকার। এটা একটা প্রতিরোধের ঘটনা, একটা স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। সেখানে মানুষ দাঁড়িয়ে বলেছে যে আর আমরা এই হারমার্টকে করবো না, এবং যদিও উনি মারা গেছেন কিন্তু প্রদীপ তার নেতৃত্বে অনেকবার এর আগে ওই অঞ্চলে গন্ডগোল হয়েছে। আমি কর্মফল বা কর্মা এখনকার পরিভাষায় আমি সেসব কথা বলছি না, কিন্তু এবিপি আনন্দের আর্কাইভ সাক্ষী দিচ্ছে দিনের পর দিন এই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে বিরোধীদের পেটানো হয়েছে। শুধু বিরোধীদের কেন বলবো, সাংবাদিকদের। আমার সহকর্মী পার্থ তো 25 বছর বয়সে যখন এই সংস্থায় চাকরি নিল, 2012 সালের 28শে ফেব্রুয়ারি গাঙ্গুলি বাগানে সংবাদ সংগ্রহ করতে গেল, তৃণমূলের হাতে আক্রান্ত হলো, একেবারে ঘোষিত তৃণমূলের হাতে। কেউ তৃণমূলও পরে বলেনি আমাদের লোক নয়। সিপিএম পার্টি অফিসে তৃণমূল ভাঙচুর করছিল, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। সেইখানে পার্থপ্রতিম ঘোষ আমার সহকর্মী 25 বছর বয়সে সাংবাদিকতায় যোগ দিয়ে এখানে কাভার করতে গেল, পার্থকে মাটিতে ফেলে নির্বিচারে ঘুষি লাঠি দিয়ে মারা হলো। এবং তারপর এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানে আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এ নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বলেছিলেন তিনি ভাবতেও পারবেন না। দেখুন, এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কেস সাজিয়ে করে 4-5জনকে নিয়ে, আপনি সাজিয়ে করেছেন পরিকল্পিত। হ্যাঁ, একটা ছেলে 25 বছরের ছেলেকে হাসপাতালে কাটাতে হয়েছে দিনের পর দিন, সেটা সাজানো হয়েছে, উত্তর দিন চলেছে দিনের পর দিন। এবং কি ট্যাগ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু কি ইতিহাস বলছে পরিষ্কার, উনাদের নিজেদের আয়না কিন্তু উনারা নিজেরা দেখতে পাচ্ছেন। মানে পার্থ কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়াতে ভোট কাভার করতে গিয়ে একই রকম শিকার হয়েছিলেন। শ্লীলতাহানির মামলা দেওয়া, একদম শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছিল। আপনার মনে থাকতে পারে যে বিধাননগর পুরো ভোটে একদিনে 22 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাগুলোকে কখনো ছোট ঘটনা, কখনো মানে জনরোষের কিছু হয়নি, অধিকাংশ ক্ষেত্রে তিনি ডিনাইল মোডে থাকতেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, কিন্তু তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা 4 তারিখে জেতার পরে আমাদের ডিজে চলবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অত দয়ালু নই। উনি দক্ষিণ 24 পরগনার ফলতাতে দাঁড়িয়ে বলছেন, শাহজাহান আমাকে বলছিল যে দাদা এই অঞ্চলে বিদ্যুৎ চুল্লি নেই, আপনি একটা চুল্লির ব্যবস্থা করে দিন। আমি বললাম যে হ্যাঁ, 4 তারিখে তো অনেকে আমাদের জয় হবে, তারপরে অনেকে হার্ট ফেল করবে এবং তাদেরকে তো সৎকার করতে হবে। আপনি ভাবতে পারেন একটা নির্দিষ্ট হিন্দু কমিউনিটির সৎকার হয়, সেই পার্টিকুলার কমিউনিটির দিকে ইঙ্গিত করে যে মানে তৃণমূল জিতবে তারপরে মৃত্যু হবে, সেই মৃত্যু লোকগুলোকে নিয়ে তিনি শ্মশান করবেন, চুল্লিতে পাঠাবেন। কি ধরনের একটা পৈশাচিক মানে মানসিকতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল? পৈশাচিক। আমি আপনাকে বলছি, যদি 4 তারিখে যদি পরিবর্তন রাজ্যে না হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মানে আমি বলছি নরসংহার হতো পশ্চিমবাংলায়।
21 সালে মানুষ দেখেছে যে 5 দিনের মধ্যে কিভাবে 55-54 জন লোককে মৃত্যু হয়েছে, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে কথা বলছেন, কিন্তু 2021 সালে কার্যত মানে এগুলো সমর্থন করেছেন তারা দিনের পর দিন। হ্যাঁ, আমি যাব, প্রদীপ্তর কাছেও যাব, কিন্তু তার আগে যারা স্থানীয় মানুষ ওই সোনারপুর এলাকায় তারা সম্পূর্ণ অন্য একটা ভার্সান দিচ্ছেন। তাদের বক্তব্য সরাসরি একজন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ইপ্সিতা কর্মকার। আমি ইপ্সিতাদির কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন যে ভোটের সন্ত্রাসে বিজেপির হাতে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে। সেই তৃণমূল কর্মীর নাম সঞ্জু কর্মকার। কিন্তু বিস্ময়ের এইবার আমার তথ্যগুলো দেখুন, সত্যি কথা বলতে আমি বিচারক নই, আমি চিন্তামও না, ওই সোনারপুরে ইদানিংকালে অন্তত যাইনি, কিন্তু যে তথ্যগুলো উঠে আসছে সে তো মারাত্মক। স্থানীয় বহু মানুষ বলছেন যে এই যে সঞ্জু কর্মকার তৃণমূল কর্মী বলে তার মৃত্যু ঘিরে যেই জিনিসটা হলো, স্থানীয় মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। তার কারণ স্থানীয় মানুষের বক্তব্য যে তার মৃত্যুর সঙ্গে কোনোভাবে রাজনৈতিক হিংসা, কোনোভাবে পোস্টপোল ভায়োলেন্স এবং কোনোভাবে বিজেপি বা অন্য কোনো বিরোধী দল, তৃণমূল বিরোধী দলের কোনো সম্পর্ক নেই। আবার বলছি, আমি জানি না, কিন্তু যে ডাক্তার তাকে দেখেছে তার অসুস্থ হয়ে যাওয়ার পর অন ক্যামেরা সেই ডাক্তারবাবু কি বলছেন আপনাদের দেখাবো, তারপর ব্যাখ্যা আসবো। সরাসরি যিনি সোনারপুরের একেবারে প্রতিবেশী যে বাড়ির ঘটনা, যে বাড়িতে এই তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার থাকতেন, আমি প্রথমে দেখাবো ডাক্তারবাবু যিনি শেষ দেখেছেন সঞ্জু কর্মকারকে চিকিৎসা করেছেন, তিনি কি বলছেন। সঞ্জু কর্মকার দেখে আপনি 22 তারিখে দেখতে গেছিলেন? হ্যাঁ, 22 তারিখে দেখতে গেছি। কি বলেছিল বাড়ির লোক, কি অবস্থা? বাড়ির লোক, আমি গেলাম, ওরা বলে বমি করছে, প্রচণ্ড বমি করছে, হ্যাঁ, আর মাথা ঝিমঝিম করছে, এইগুলো বললো। তো আমি বললাম ঠিক আছে, আর কি কষ্ট হচ্ছে? তো এইগুলো তো ওর বাবা আমাকে ডেকে নিয়ে গেল, আমি গেলাম, গিয়ে দেখলাম শুয়ে আছে। হ্যাঁ, তখন বমি টমি করেছে কিনা জানি না, তখন বললো যে বমি আগে করেছে। ঠিক আছে, বমির ইঞ্জেকশন টান করলাম, কোনো আঘাত টাঘাত লেগেছে? তো বলছে না। তো মাথায় আঘাত টাঘাত লাগে না তো, যে বমি টমি করছে? তো বলছে না। বলছে যে বডিটা প্রচণ্ড ঠান্ডা, প্রেশারটা দেখতে গিয়ে দেখছি প্রেশারটা প্রচণ্ড হাই। তা বললাম আমি দিচ্ছি বমির ইঞ্জেকশান, হ্যাঁ, কিন্তু যদি শরীর খুব খারাপ লাগে কিন্তু হসপিটালে নিয়ে চলে যাবেন। এই দেখো 22 তারিখে, 22, ওই হ্যাঁ 22 তারিখে। যখন জিজ্ঞেস করলেন কেন বমি করছে বা কি হয়েছে, কিছু বলতে পারেন? না, কিছু বলতে পারেন। আপনার দেখে কি মনে হয়েছিল? আমার কাছে আমি মনে করলাম ও একটু, আমি যে সঞ্জু কী হয়েছে তোর? তা বলছে যে সঞ্জু আমার যেন মাথাটা কেমন করছে আর বমি আসছে বারবার করে। তা আমি বলছি তাই, ঠিক আছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো আঘাত টাঘাত লেগেছে কোনো কিছু? তা বলছে না, কোনো আঘাত টাঘাত নেই, কিছু নেই। তারপরে আমার মনে হয় তুই মটট খেয়েছিস না গাঁদাটাতে খেয়েছিস? তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তা বলছে না দাদা, আমি তো ঠিক আছি। মানে আপনার দেখে মনে হচ্ছিল ড্রাউজি খুব? হ্যাঁ, খুব ড্রাউজি, এই হ্যাঁ এইটাই। আচ্ছা, তারপরে আপনি প্রেসক্রাইব করলেন হাসপাতালে যদি হসপিটাল নিয়ে চলে যাবেন, হ্যাঁ, কোনো অসুবিধা হবে। অর্থাৎ সঞ্জু কর্মকার, আপনারা জানেন মৃত্যুকালীন জবানবন্দির খুব আইনত গুরুত্ব আছে। এই ডাক্তারবাবুকে নিজেই বলেছেন যে কেউ তাকে আঘাত করেনি। তাহলে পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির হাতে সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কি করে, নাকি এর পেছনে আসল গল্পটা কি? দেখুন, এই সঞ্জু কর্মকারের আত্মীয় ইপ্সিতা কর্মকার, যিনি প্রতিবেশীও বটে এবং ওই ঘটনার অন্যতম সাক্ষী, আমি সরাসরি তার কাছে যাব। আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই মৃত্যু নিয়ে আপনাদের কি বক্তব্য? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি ইপ্সিতা দেবী, হ্যাঁ একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনাদের কি বক্তব্য সঞ্জু কর্মকারের মৃত্যু নিয়ে? বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জু কিন্তু সুস্থ ছিল। সকালবেলা 8টার সময়, মানে 22 তারিখের ঘটনা, শুক্রবারের ঘটনা, সকাল 8টার সময় ও চায়ের দোকানে গিয়ে সিগারেট নিয়ে এসছে। আসার পর বাড়িতে এসছে, সবাই দেখেছে, পাড়ার লোক, বাড়িতে ঢুকেছে, দিব্যি সুস্থ ছিল, কোনো রকম অসুস্থ না। তারপর সকালবেলা 11:30টার সময় আমার কাকি শাশুড়ি, মানে সঞ্জুর মা, যখন আমাকে ডাকতে আসলেন, মানে কাউকে, পাড়ার একজন প্রতিবেশীকে দিয়ে আমাকে যখন ডাকতে আসলেন, তখন গিয়ে দেখছি সঞ্জু মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। মানে একদম, মানে সঞ্জুকে দেখে মনে হচ্ছে ওর একদম কিছুই নেই ওর শরীরে, পুরো একদম নিথর একটা দেহ চাদরে মুড়ে বাড়ি থেকে বার করছে। ও সঞ্জুর বোন ছিল, বোনের বর ছিল, আর একজন ড্রাইভার ছিলেন। সে নিয়ে আমি বললাম যখন
কাকিমা কি হয়েছে সঞ্জু? তখন বলছে যে জানি না, আমাদের সাথে কথা বলতে বলতে বসে পড়লো, আমি তো সকালবেলা পড়ে গেছি। তো আমি বললাম তুমি পড়ে গেছো তো সঞ্জু? বলছে কথা বলতে বলতে বলছে বমি করছে, মাথা যন্ত্রণা বলে বসে পড়লো, বসে পড়েই অজ্ঞান হয়ে গেল। আমি তখন বললাম তাহলে মুখ থেকে গাঁজা বেরোচ্ছে কেন? ওর তো মনে হয় স্ট্রোক হয়েছে। বলছে না না ওইসব কিছু না। আমি বলছি ও কি কিছু খেয়ে ফেলেছে বিষাক্ত জিনিস? ও এরকম করছে কেন? ওর মার কোনো প্রতিক্রিয়া ছিল না। ওর মা বরঞ্চ হাসতে হাসতে বলছে না না ওরা সব দেখে নেবে। আমি মনু ডক্টরকে নিয়ে এসেছি, ও ট্রিটমেন্ট করে গেছে, এখন যা করার ওর বোন শিশুমঙ্গলে নিয়ে যাচ্ছে, সব দেখে নেবে। হ্যাঁ, অর্থাৎ আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি, অর্থাৎ এই সঞ্জু কর্মকারের মৃত্যু, যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক, এই মৃত্যুর সঙ্গে কোথাও বিজেপির আঘাত বা পোস্ট পোল ভায়োলেন্স, মানে ভোট পরবর্তী হিংসা, বিজেপির মেরেছে, এই রকম কোনো বিষয় ছিল না? মানে আপনি যে গল্পটা বলছেন, আর অভিষেক যে জন্য সোনারপুরে ছুটে গেলেন যে তাদের এক কর্মী সঞ্জু কর্মকারকে বিজেপি খুন করেছে, বারবার বলছিলেন, সেটার সঙ্গে এই যে গোটা ভার্সনটা আপনি যে ঘটনাবলীগুলো পরপর বললেন, সেটা তো মিলছে না। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে সঞ্জু একজন পাড়ার অ্যান্টি সোশ্যাল ছিল। আমিও নিজের বৌদি হয়ে বলছি, ও যত রকমের দুষ্কৃতিমূলক কাজ করত, যেমন রাস্তার মধ্যে ওপেন মদ খাওয়া, গাঁজা খেত, ইভেন জমির দালালি বলতে একটা জমিকে কিনে বারবার বিক্রি, মানে মালিককে কোনো রকম ইনফরমেশন দিত না। তারপরে হচ্ছে মারামারি, এর সাথে মারামারি, তার সাথে মারামারি, অফেন্সিভ কথাবার্তা এগুলো বলতো। মানে ভোট যেদিন হয়েছিল 28 তারিখ, আমাদের পাড়ায় 26 তারিখ পোস্টার নিয়ে খুব ওর সাথে মানে কথা কাটাকাটি হয়। আমাদের পাড়ার যে অনিতা বোস কাউন্সিলর, তার বর বাবলা বোস আমাদের বাড়িতে আসেন এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বলছে যে লাভলি মৈত্র, আমাদের এখানে যে বিধায়ক, বলছে তার বাড়িতে মানে তার পোস্টার ছেঁড়া নিয়ে। তো আমরা সবাই কম বেশি ওয়ার্কিং ওমেন, আমাদের এত সময় নেই যে পোস্টার ছিঁড়ব। তখন এই এক কথা দু কথা হতে হতে বলছে যে 4 তারিখের পর গু তুলে খাওয়াবো, কুকুর বিড়ালের গু তুলে আমাদের খাওয়াবে, 4 তারিখের পর মেরে ফেলবে, এরকম হুমকি দিয়েছে। সঞ্জু দাঁড়িয়েছিল, সেখানে সঞ্জুর সাথে আরও কজন ছিল, অজয় ছিল, বাবুসোনা ছিল, তারপরে জয় সেনগুপ্ত ছিল। জয় সেনগুপ্তর মদতেই এই কাজগুলো করা হতো। আর জয় সেনগুপ্ত ছিল আমাদের সোনারপুরে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ, অনিতা বোসের খুব ঘনিষ্ঠ। আচ্ছা, বেশ, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে যে দেখুন, মৃতের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, মৃত ব্যক্তির চরিত্রের ভ্যালু জাজমেন্ট আমি করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেদিন তো ওই 9 নম্বর ওয়ার্ডে আপনারা সবাই ছিলেন। তৃণমূলের মূল অভিযোগ হচ্ছে বিজেপি ওখানে লোক জড়ো করে এবং তারা পরিকল্পনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এমনকি তাকে খুনের চেষ্টা হয়। সেই যে বিক্ষোভটা যারা দেখালো, বিক্ষোভের পদ্ধতি নিয়ে আমি আবার বলছি আমার প্রবল আপত্তি আছে, কিন্তু বিক্ষোভটা কারা দেখালো? সত্যিই কি ওখানে বহিরাগত লোকজন করলো, নাকি স্থানীয়রা করলো, আর বাইরে থেকে বিজেপি লোক পাঠিয়েছিল? আপনাদের কি মানে, তার কারণ ইউ আর দ্য বেস্ট জাজ, আপনারা ওই মাটিতে দাঁড়িয়েছিলেন, ওই পুরো ঘটনাটা আপনাদের চোখের সামনে হয়েছে, একটু যদি আমাদের বলেন। আমরা সবাই পাড়ার সব, কারণ ওখানে বহিরাগত বা বিজেপি কোনো রং দলীয় পতাকা ওখানে ছিল না। আমাদের একটাই বক্তব্য ছিল, একটা অ্যান্টি সোশ্যালের জন্য যদি অভিষেক ব্যানার্জি এত দূর আসতে পারে, তাহলে অভয়ার কেন বিচার হয়নি? আমাদের সবার একটাই বক্তব্য ছিল, কোনো দলীয় পতাকা দলীয় রং এখানে ছিল না। আমরা সবাই পাড়ার, সব মহিলা সব পুরুষরা সব এক হয়েছি, সব পাড়ার। আপনি আমাদের সঙ্গে থাকুন ইপ্সিতা, আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো। দেখুন, রাজনৈতিক পরিচয়, এটা আরেকটা কনফিউশনের পার্ট। তার কারণ একদিকে বিজেপি নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে কিছু লোকের, যাদের গ্রেফতার করা হয়েছে, আবার একেবারে পরিচিত তৃণমূল কর্মীরাও রয়েছেন। সুতরাং এই ছবিটা আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ইপ্সিতা ওই লাভলি মৈত্রের লোকজন ইত্যাদি এইসব কথা বললেন। এই একই কথা কিন্তু যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের একাধিক তৃণমূল কর্মীও আছে। আমি গোটা বিষয়টা একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের সামনে রাখবো। আমি আবার বলছি, এই বিভ্রান্তি দূর হওয়া খুব দরকার, তার কারণ সেদিন কি ঘটেছিল সভ্যতার স্বার্থে, হিংসাকে দূর করার স্বার্থে পুরোটা একেবারে স্বচ্ছ হওয়া খুব জরুরি। দেখুন।
কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজি রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। यह है इनका लोकतंत्र का नमूना। एक महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকরভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা, অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্ত স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরের ঘটনায় শনিবারই স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে, তার মধ্যে রয়েছে আকাশ গায়েনও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসত। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এইরকম কাউন্সিলর, মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতো। পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়েন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, ওই 9 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি। একেবারে যারা ওখানে ছিলেন, যারা এই পরিবারটা অর্থাৎ সঞ্জু কর্মকারের প্রতিবেশী, তাদের সঙ্গে কথা বলছি। কি বলছেন তারা এই মৃত্যু নিয়ে, এই ধোঁয়াশাটা কাটাতে তাদের বক্তব্য আমরা সামনে আনছি। দেখুন।
দিন মরে যায় তার আগের দিন আমি ওকে দেখেছি রাস্তায় 9টা 9:30 রাত্রির, তখনও দাঁড়িয়ে ওপেন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, একদম আমাদের এই ঢালাই রাস্তার কোনাটা আমি ওকে দেখেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে ও কি করে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে 7 দিন ধরে। যেদিন মরে গেছে সেদিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে বাড়ি ঢুকেছে, অথচ বলছে নাকি বিছানায় শয্যাশায়ী ছিল, এত মার খেয়েছে। ও এতদিন ধরে যদি এত মার খেয়ে এত অসুস্থ থাকবে, তাহলে ও কোনো মেডিকেল করেনি, কোনো ডাক্তার দেখায়নি, কারোর বিরুদ্ধে কোনো এফআইআর কেন করেনি? মদ গাঁজা খাওয়া এইসব সমস্যাটা ছিল। তৃণমূলের লোকেদের কিছু ছেলেরা থাকে যারা কাজকর্ম কিছু করে না, এদেরই হয়ে কাজ করে, সেরকম টাইপেরই কাজ করতেন উনি। ও তো ড্রিঙ্কস করে প্রচুর, তারপরে তো আরো জুয়া সাট্টা যা কিছু খেলা সব কিছুই করে। ও ছেলে হিসাবে কোনো ক্রমে ভালো না। সঞ্জু কর্মকার এক সময় পাড়ায় যা উৎপাত করেছে টিএমসির আমলে বলার মতন কিছু নেই। ঘরে ঘরে বাড়ি গিয়ে থ্রেট করে এসছে 4 তারিখ আসুক, তারপর দেখবো তোর মা বোনেরা কি করে রাস্তায় বেরোয়, আমি হোটেল বুক করে রাখছি, তুলে নিয়ে যাব, এইসব বলতো। পাড়ায় অত্যাচার করতো, মদ গাঁজা খেত, আরও ওর নামে অনেক দুষ্কর্ম রয়েছে। তার বাড়িতে এসছে, সে তো নিজে একটা অ্যান্টি সোশ্যাল, বিভিন্ন রকম উৎপাত, বিভিন্ন রকম বাজে কাজ, জমি 10 বার করে সাধারণ মানুষকে তার জমি নিয়ে, মানে একটা জমি 4-5 বার করে বিক্রি করা, এখানে প্রত্যেককে জানে। যত রাজ্যে উল্টো পাল্টা কাজ, মদ খাওয়া, ওপেন গাঁজা খাওয়া, মেয়েদের দেখলে উল্টো পাল্টা ভাবে গালাগালি করা, এই সমস্ত কাজ করেছে। তার বাড়িতে অভিষেক ব্যানার্জি কেন? আমার কাছে এটাই কথা। তাহলে কি ওই মাতালের সাক্ষী চোর দিতে এসছে? তাহলে চোরের সাক্ষী মাতাল কথাটাই কি সত্যি হয়ে গেল? মানুষকে হুমকি দিত এবং আমাকে 20-25 জন মিলে এসে ওই 23 তারিখ এপ্রিল মাসে আমাকে এসে হুমকি দেয় এবং আমার গ্রিল ধরে আমাকে মানে মারবে এইরকম উদ্যত হয়েছিল। বলেছিলেন যে 4 তারিখে পরে 12টার পরে সব দেখে নেব এবং ভৌমিক পার্কের ওইদিকে সব গুলি করে দেবে, এইরকম গুলি। সঞ্জু বলেছিল সবাইকে গুলি করে দেবো। মতপথকে তো এটা আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পারতাম, রাত্রিবেলা যখন ভালো ছেলে হিসাবে ছিল না, তো সে তো আমরা খারাপ ছেলের জন্য এত দূর থেকে উনি আসবে আমি এটা ভাবতেই পারি না। যার জন্য আসবে সে তো ভালো ছেলে হওয়ার দরকার, তার জন্য তো মানুষের সিম্প্যাথি করে। আমাদের পাড়ার ছেলে, ওর প্রতি আমাদের সিম্প্যাথি নেই, তাহলে ও অভিষেকের সিম্প্যাথিটা হবে কি কারণে? শুধু খালি পলিটিক্যাল ম্যাটারে ও এসেছিল। আমি আবার ইপসিতার কাছে যাব। ইপসিতা, একটা জিনিস খুব স্পষ্ট, আমি আবার বলছি যে মৃত, তার অবশ্যই আত্মার শান্তি কামনা করব, তার চরিত্রের ভ্যালু জাজমেন্টে আমি যাচ্ছি না, কিন্তু কোথাও কি এই মানুষের, একজন মহিলা, একজন পুরুষ, আরও একজন, তারা বলছেন যে এই রকম একজন এলিমেন্টের বাড়িতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে? এই সেদিনের মানে এই বিক্ষোভটা কি এটা অন্যতম কারণ ছিল? মানে সেই জন্য মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন? একদমই তাই সুমনদা। আমাদের বক্তব্য ছিল যে যদি একটা ভালো মানুষ মরতো বা সৎ মানুষ মরতো, অভিষেক ব্যানার্জি সিম্প্যাথি দিতে আসতো, দেখতে আসতো, হ্যাঁ আমরা সবাই তাকে ভালোভাবে সংবর্ধনা করতাম। যখন একটা মাতাল, দুষ্কৃতী, সব রকমের অসৎমূলক কাজে ও যুক্ত, তাকে দেখতে এসছে, আমাদের জনগণ কি ছেড়ে দেবে? আমি দ্রুত একবার প্রদীপ্তর প্রতিক্রিয়া যাব। ইতিমধ্যে কতগুলো ছবি আমার ফেসবুকেও দিয়েছি, আমার দলের তরফ থেকেও বিভিন্ন ফেসবুকে দেওয়া হয়েছে যে কে বা কারা ওখানে উপস্থিত ছিল। যে ছেলেটা ঢিল মারলো অভিষেকের ঠিক এখানে এসে লাগলো, ভয়েজারে আটকে গেল, সেই ছেলেটা গ্রেফতার হয়েছে, এখনো গ্রেফতার হয়নি। যে ব্যাংকোয়েট হলে, পরিষ্কার সেই ভিডিওগুলোও আমরা ছেড়েছি, যে ব্যাংকোয়েট হলে একটা পরিকল্পিতভাবে যে কিভাবে কি বলতে হবে, দেখবে সবার মুখের একটা কথা যে এখানে আসতে পারো, অভয়ের বেলায় যেতে পারোনি কেন, একটা পরিষ্কার কথা বলা হচ্ছে এবং সেটা অভিষেক যাওয়ার দিনকে বলা হচ্ছে। বেসিকটা যে ওনারা সবাই বলছেন যে এই মৃত্যুর সঙ্গে বিজেপি কেন, কোনো রাজনৈতিক দলের যোগ নেই, উনি অসুস্থ হয়ে মারা গেছেন। এমন কি তুমি যিনি শেষ দেখেছেন, তুমি তো জানো মৃত্যুকালীন জবানবন্দির গুরুত্ব আছে, সেই ডাক্তারবাবু অবধি বলছেন, ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলেন, বলেছেন না আঘাতে আমি কোনো আঘাত হয়নি, সেই রোগী নিজে বলছে। প্রথম পার্টে নির্দিষ্টভাবে আমরা যে কর্মীদের ছবি তুলে ধরেছি, এই যে আকাশ নামে রূপাদি ওখানে অভিষেককে বাঁচানোর জন্য কাতরভাবে ফোন করেছেন, সেই আকাশের ছবি রয়েছে রূপাদির সঙ্গে। না, আমি সব বুঝলাম, তুমি বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনা, আমি বলছি যে এই ঘটনাটা যে ওর মৃত্যু বিজেপির হাতে হয়েছে কিনা সেটাই তো বেসিক তদন্তের না, বেসিক ফ্যাক্টটা না, বেসিক ফ্যাক্ট দেখো, এখানে বসে বেসিক ফ্যাক্ট আমরা জানতে পারি না, তাহলে সেইটা 56 জনের মৃত্যু কিভাবে হয়েছে সেটাতেও আনতে হবে। আর দুই নম্বর কথা হচ্ছে যে তাহলে আমাকেও বলতে হবে যে তৃণমূল, না এক সেকেন্ড, না জিনিসটা বলি, তোমার কাছেই যাচ্ছি যে এসআইআর নিয়ে সত্যিই তো বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু
কিন্তু তৃণমূল কার্যত এসআইআর এবং তার সেখানেও তো তার জবাবদিহি তার আগে দিয়েছিলেন। নোটবন্দির ক্ষেত্রে লাশের রাজনীতি করেছে তৃণমূল। সেখানেও তো আমি বলি, ডায়রিয়াতে মারা গেলেও তৃণমূল কাউন্সিলর গিয়ে বলেছেন যে এসআইআর এর উদ্বেগে মারা গেছে। দিনের পর দিন এই জিনিস হয়েছে। হ্যাঁ, একজন এসআইআর এর দ্বিতীয় যে ভদ্রলোক হসপিটালাইজড হয়েছিলেন, তিনি মারা যাননি, তার জবানবন্দিও আমরা দেখেছি। না না না, আমি তো আবার বলছি এসআইআর এ তো প্রচুর মানুষ উদ্বেগে মারা গেছেন, কিন্তু আমি বলছি তৃণমূল সেটাকে নিয়ে রাশের রাজনীতি করেছে। সংখ্যাটা 20 হলে 120 বলেছে। দিনের পর দিন এই রাজনীতি আমরা বিস্মিত হই না। তৃণমূলের এটা চেনা রাজনীতি। তার কারণ মুকুল রায় তৃণমূলের শীর্ষ পদে থাকার সময় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে গরমকালে ভোট হলে মীরা পান্ডের বাড়ির সামনে লাশ নিয়ে আমরা আটকে দেবো দরজা। তৃণমূল লাশের রাজনীতি করে, এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। বিজেপি কিনা এত কথা বলছে, দেখুন অভিষেক ব্যানার্জি কবে সেই কর্মীর বাড়িতে যাচ্ছে, আপনি খালি টাইমগুলো দেখুন। যেদিন সিআইডি নোটিশ ধরাতে গেল এবং দেখা করতে বলল, তার একদিন পরে হঠাৎ করে অভিষেক ব্যানার্জির মনে হলো যে তার কর্মী আক্রান্ত হয়েছে বা মারা গেছে, তার বাড়িতে যেতে হবে। তার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যদি কেউ সত্যি আপনাদের ঘর ছাড়া থাকে ডিজিপিকে জানান, ডিজিপি তাকে ঘরে পৌঁছে দেবে। তৃণমূল কংগ্রেস এখন অবধি কোনো লিস্ট ডিজিপিকে দেয়নি। আচ্ছা, অভিষেক ব্যানার্জি যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনারাই দেখাচ্ছেন, পাড়ার লোকজন কি বলছে, যে মারা গেছে সেটা বড় কথা না, অভিষেক ব্যানার্জি কি করছে সেটা দেখুন। যে রাস্তাটা সেটা কিন্তু গলি নয়, সেখানে কিন্তু 4 হুইলার যেতে পারে। অভিষেক ব্যানার্জি এক জায়গায় গাড়ি থামিয়ে মোটর সাইকেলে উঠলো এবং মোটর সাইকেলে উঠে ওই ভিড়ের মধ্যে যাচ্ছে এবং এই যে পাড়া প্রতিবেশীরা কি বলছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যাওয়ার পরে যখন এরকম একটা ঘটনা ঘটলো, অভিষেক ব্যানার্জি প্রথম কথা হচ্ছে বিজেপি করেছে। তো এই যে পুরো বিষয়টা, এই পুরো একটা শেষ কথা বলতে চাই, অভিষেক ব্যানার্জি ভালো করে মনে রাখুন, তৃণমূল এই বিজেপি কর্মীদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আপনারা বিজেপি কর্মীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেভাবে তৃণমূল কংগ্রেসের একদল কর্মী যেভাবে এই জিনিস করছে, এখনো বিজেপি কর্মীরা কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না। না না, আমার এটা শুনে না বাবা শব্দটা ভেতর থেকে চলে এলো। বাবা তো আসবে, না না, বাবা তো আসবে, করো না দাদা। তার কারণ 21 এর পরে তুমি করেছো, এই তো তাহলে সেগুলো তো তোমরা ফাইল করবে কেন? 16 পরে হয়নি, 18 হয়নি। দেখুন, পোস্টপল ভায়োলেন্স একটা জিনিস, কিন্তু আমি রুট কজে ঢুকতে চাইছি যে সত্যিই কি সঞ্জু কর্মকার বিজেপির হাতে খুন হয়েছিল, আর সেইটা না হওয়াতে কোনোভাবে কোনো ফ্যাক্টর কাজ করেছে আমি জানি না। আমি আবার বলছি, যদি ডাক্তারবাবুর অংশটা না পেতাম, ডাক্তারবাবু সাক্ষাৎকার দিতে রাজি না হতেন, শুধু সাধারণ মানুষের বক্তব্য আনতামই না, কিন্তু যেখানে ডাক্তারবাবু বলছেন, তার রোগী বলেছেন তার কোনো আঘাত লাগেনি, সেখানে একেবারে পোস্ট পোল ভায়োলেন্সে মৃত এবং বিজেপির হাতে খুন হওয়া, আমার সংশয় রইল বিষয়টা। আমি বলি 21 সালে আপনার স্টুডিওতে চিৎকার করেছি যখন পোস্ট ইলেকশন ভায়োলেন্সে একের পর এক বিজেপি কর্মী মারা যাচ্ছিল। আমি আপনার মনে থাকতে আমি চিৎকার করছি, কুণাল ঘোষ আমাকে করছে, সমালোচনা করছেন। আমি কিন্তু বলবো যে অন্ততপক্ষে নতুন সরকার এই ঘটনা ঘটার পরের দিনই অ্যারেস্ট করেছে, 5 জনকে অ্যারেস্ট করেছে। এবং শুধু তাই নয়, আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন যে আইন নিজের হাতে নেবেন না, কোনো বিজেপি কর্মী কোনোভাবেই আইন নিজের হাতে নেবেন না, মানে যা কিছু হবে পুলিশের মাধ্যমে এবং আইনের মাধ্যমে হবে। অন্তত দেখুন, ইতিবাচক বার্তাটা দিতে পেরেছে। আমরা কি দেখে যাবো নজরুলদার কাছে যাব, তার আগে একটাই কথা বলবো নজরুলদা, হাওড়ার উদয়নারায়ণপুরে দিনের পর দিন এই পোডিয়ামে মুখপাত্ররা, তারপর স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে সিআরপিএফ এর ধাক্কায় মানুষ মারা গেল। ফুটেজ রিলিজ হলো, দেখা গেল একজন ভদ্রলোকের হার্ট অ্যাটাক করছে, সবার আগে সিআরপিএফ কর্মী ভোট দিতে গিয়ে দৌড়ে তাকে বাঁচাতে আসছেন, আর বলছে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এই লাশের রাজনীতি ডে ইন অ্যান্ড ডে আউট তৃণমূল করেছে। আমি একটা নোটবন্দিতেও করেছে। একটা কথা বলবো, যে 2021 সালের কথা বিশ্বনাথবাবু বললেন, তো ডিজির রিপোর্ট কোট করে জাতীয় মানবাধিকার কমিশন যে ফিগার দিয়েছিলেন, 49 দিনে 1934টা কেসের কথা বলেছেন, তার মধ্যে 29টা মার্ডার ছিল এবং 12টা রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট ছিল। তো এখন এই যে প্রদীপ্তরা যেটা বলছে, কোটা মার্ডারের কথা বলতে পেরেছেন, আমি সত্য মিথ্যা বলছি না, তো তখন বিধানসভায় আমার কথাটা শুনুন, বিধানসভায় তো ডিজির কাছে লিস্ট দেওয়ার কথা ছিল তৃণমূলের, তোমরা তো ডিজির কাছে এরা দিতে বলছে, দিতে পারছে না, না হলে দেবে কোথায় থেকে? কিন্তু ডিজির রিপোর্ট থেকে তো জাতীয় মানবাধিকার কমিশন দেখিয়েছিলেন যে 29টা মার্ডার।
তখন কোথায় ছিলেন? আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন একটাও ঘটনা ঘটেনি। আচ্ছা, আপনাদের তো লজ্জা করা এই উচিত। মুহূর্তে সবথেকে বড় খবর, এই মুহূর্তের বড় খবর, এমএলএ হোস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন শিউলি সাহা এবং জাভেদ খান। আই রিপিট, বারবার এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এমএলএ হোস্টেল, কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল, আমরা প্রত্যেকে জানি সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন শিউলি সাহা, জাভেদ খান। হ্যাঁ, শিউলি সাহাকে দেখতে পাচ্ছি, কি বলছেন শিউলি সাহা একবার শুনে নেব। তাই হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে, যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। উনি বহিষ্কৃত বিধায়ক, বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কার, দল থেকে দল থেকে বহিষ্কৃত, বিধায়ক বহিষ্কৃত নয়। আমি নতুন ঘর পেয়েছি, দেখতে এলাম। না কিছু না, আমি হাই হ্যালো করলাম। ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো। দেখুন, কথায় বলে শব্দ ব্রহ্ম। শিউলি সাহা বলছেন বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কৃত। আমি দ্রুত একবার দেখব যে হ্যাঁ আপনাকে বলছি, হ্যাঁ, একেবারে তৃণমূলের মানে লেজিসলেটিভ পার্টির বিভাজনের ইঙ্গিত স্পষ্ট। শিউলি সাহার মানে যদি ট্র্যাক রেকর্ড দেখেন, যেভাবে ও মুকুল রায় মানে শুভেন্দুদের কাছাকাছি ছিল এবং যেভাবে ঋতব্রতরা একটা লবি তৈরি করছে, তাতে কিন্তু মানে লেজিসলেটিভ পার্টি যে বিভাজন এবং তাতে সংখ্যা ক্রমশ বাড়াচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের কিন্তু লেজিসলেটিভ পার্টি ধরে রাখাটা খুব চাপের হবে। বেশ, আমি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে ঠিক কি বলেছেন দেখাবো। ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তা সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। আর এক একটা পরিবারে তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? আমি জানি না, নাম না করে পরোক্ষে কাকলি ঘোষ দস্তিদারের দিকেই তো মনে হলো তীরটা। কিন্তু আমি বলছি প্রদীপ্ত, এমনি পরিবারবাদের কোটাটা তৃণমূলে ঠিক কিরকম, মানে একটা পরিবারে 2 পিস? না, আমি ভাবছিলাম এই পরিবারের কোটাটা সত্যি কিরকম। এই পরিবারের কোটা যখন আসছিল, তখন কিছুক্ষণ আগে পরিবারের একজনকে দেখানো হলো, বাবা মাকে দেখানো হলো না। বাবা মা তোমার জানি নাকি? না না না, বাবা মা বাড়িতে নেই, তারা তৃণমূল আশ্রয় আছেন কিনা জানি না, তারা বাড়িতে নেই। ওই আক্রমণের পরে সেই বাবা মা পরিবারতন্ত্র কি হবে আমি জানি না, মানে এখানে আত্মীয়কে পরিবার দেখানো, না না, পরিবার মোটেই দেখানো হয়নি। আমি স্থানীয় মানুষ হিসেবে এনেছিলাম। তোমায় আমি জানিয়ে রাখি প্রদীপ্ত, যে কারণে ওনার সম্পর্কটা আমি জানতাম না বলে বলিও নি, নিজেই বললেন বৌদি বলে, আমি ওকে প্রতিবেশী হিসেবে রেখেছিলাম। সেটাই বলছি যে প্লিজ এরকম বাবা মার বক্তব্যটা যদি আমরা জানতে পারতাম, তাহলে বাবা মাকে তার জন্য প্রকাশ্যে বাড়িতে থাকতে হবে?
তারা তৃণমূল আশ্রয় বা লুকিয়ে রেখেছো কিনা জানি না, ক্যামার স্ট্রিট বা কালীঘাটে রেখেছো নাকি? গত পরশু অবধি তো বাড়িতে ছিলেন। হ্যাঁ, গত পরশু না না, এই ঘটনা তো আজকে। আমি কি বলছি, যে বক্তব্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর, কিন্তু মৃত্যুটা নিয়ে কথা যখন হচ্ছে, সেই মৃত্যু নিয়ে বাবা মার বক্তব্য দেখানো যাবে না? কোন আইন আছে? আমি কি বলছি না, আমি পরিবার, আরে তৃণমূল দলটা ভেঙেছে, তোমার নিজের যুক্তিবোধটা ভেঙো না, হৃদয়টাকে মজবুত রাখো। আমি জানি তোমার দুঃখ হয়েছে যে ঋতব্রত টিকিট পেয়েছে, তুমি পাওনি। আমি জানি তোমার দুঃখ হয়েছে কাকলি ঘোষ দস্তিদার টিকিট পেয়েছে, তুমি পাওনি। কিন্তু তা বলে স্যারটা টেনো না। স্যারকে যা 4 তারিখের আগে এই স্যারকে যা অপমান করতে, আর স্যারটার বলো না। আমি স্যারকে কোনোদিন অপমান করিনি, আজকে স্যার প্রমাণ করে দিয়েছেন যে আমি যেটা সেদিনকেও বলেছিলাম আজও স্যার সেটা ঠিক। আমি বলছি কোনো আইনে নেই যে ডাক্তারের বক্তব্য দেখা। এলিজিবলই ছিলাম না, আমার জন্য যেটুকু সেটা ছিল না। বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি উইথড্র করলাম। হ্যাঁ, আমাদের ভালো লাগছে নতুন সরকার আসার পরে বিশ্বজিৎ বাবু, প্রদীপ্তর মতো ভালো লোক তথাকথিত ভদ্র ছেলেদের আমাদের সবারই খারাপ লাগে যাদের এলিজিবল ছিল না। হ্যাঁ, চোর চিরিংবাজ না হলে তৃণমূল কংগ্রেস এলিজিবল থাকে না। বিশ্বজিৎ বাবু এলিজিবল আছে। প্রদীপ্ত নতুন সরকারকে ধন্যবাদ দাও, এই কথাটা বলতে পারছো। তোমার ব্যঙ্গ দিলাম, কিন্তু দাদা তুমিও তো তাহলে টিকিটে এলিজিবল নাও। যন্ত্রণাটা এই এলিজিবল নাও, তাহলে তোমার নতুন সরকার আসার পরে প্রদীপ্ত সমস্যা হচ্ছে না। আমি বুঝতে পারছি যে দেখুন না বিষয়টা, একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যাদের, কারণ আমি কম্প্রোমাইজ করি আপনার কথা নয়, কিন্তু যন্ত্রণাটা হচ্ছে যে যারা, আরে দূর তোমার যন্ত্রণাকে বলছে, আমি বলছি সবার যন্ত্রণা হচ্ছে তোমায় দেখে। তার কারণ হচ্ছে যে যারা এখনো তৃণমূলকে ডিফেন্ড করছে তারা কিন্তু যোগ্য মূল্য পায়নি আমাদের মনে হচ্ছে, অথচ যারা পেলো তারা একটার পর একটা দল চলে যাচ্ছে, কেউ বিমানটায়, কেউ কিড স্ট্রিটে, ইত্যাদি ইত্যাদি। তুমি পরিবারবাদ নিয়ে বলে আমি সেই কনটেক্সটে ওই ভদ্রমহিলার পরিবারে, মানে যে মারা গেছেন সঞ্জু, তার পরিবারের কথা বললাম, এবং সেটা গত পরশু তারা বাড়ি ছাড়া হলে আমাদের তো কিছু করার নেই। তাদের তোমরা ক্যামার স্ট্রিটে না কালীঘাটে লুকিয়ে রেখেছো সেটা বলো। পরে হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা বলছিলাম ওনাকে, যে যারা বেসুরো কথাবার্তা বলছে, আপনি আমায় বললেন না, আমি যে এই উত্তরটা দিচ্ছি আপনাকে, যে আমি কিন্তু তাদের মতো এবং তাদের কারণের মতো আমি কিন্তু মানে কোনো রকম বেসুরো কথা বলছি না। আমি যেটা বলছি, আমি একদম পরিষ্কার কথা বলেছি যে কেন, কি কারণে আজকে আমি এই বক্তব্যটা রাখছি। আরে আপনি জানেন না আমাদের আমাদেরকে বলতে, আমি কিন্তু ব্যক্তি বিষয় দেখে বলছি না, আমি বলতে চাচ্ছি সেই সময়কার সিস্টেমটাকে, আমি বলতে চাচ্ছি সেই সময়কার সিস্টেমটাকে। তার সাথে পশ্চিমবঙ্গের অনেক তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত যারা এতদিন ধরে মিছিল করতো, সমস্ত মানুষকে বলছি, ব্যক্তি আপনাকে বলছি না। যখন এই ঘটনাগুলো ঘটছিল, আপনারা যদি তৃণমূলকে এখানে ডিপেন্ড না করতেন, সুশীল সমাজ যদি রাস্তায় নামতো, তাহলে এতটা বার বাড়তো না। আমি এই সমগ্র সমাজটাকে বলছি, ব্যক্তি আপনাকে বলছি না। আপনি একটা সিম্বল, যেহেতু আপনি স্টুডিওতে এসে ডিপেন্ড করেছেন, কিন্তু যারা ঘরে বসেছিল আমি তাদেরকে ওই কথা বলছি। প্রতিবাদ করতে দেওয়া হয়নি। আপনি মনে করবেন না যে আমি অন্তত আপনাদের দলে যোগদান করার জন্য, না প্রশ্নই নেই। আপনি যোগদান করবেন কি করবেন না, আমরা কোনো গ্রিন সিগন্যাল দিচ্ছি না। আপনি যতই বলুন, এখন আমাদের সিগন্যাল রেডি আছে, এখনো আমাদের সিগন্যাল রেডি আছে। দুঃখ আছে, সেই দুঃখটা হচ্ছে যে সেই আমি কবে থেকে প্রণয়দাকে দেখছি, আমি 18 সাল থেকে টিভি করছি, এবং প্রণয়দাকে তখন থেকে দেখছি লড়াইটা দিয়ে যাচ্ছে এক নাগারে। আগামী দিনেও দেব। হঠাৎ করে 2021 সালে 130 জন চলে এলেন যারা তৃণমূল থেকে গেছেন, গিয়ে বিজেপি টিকিট পেয়ে গেলেন, একদম হেলিকপ্টার করে নিয়ে চলে গেল, এরোপ্লেন করে নিয়ে চলে গেল। ফলে সেই জায়গায় প্রণয়দার দুঃখটা আমি বুঝতে পারছি। এই স্টুডিওতে বসে 2017 সাল থেকে এখানে বসে আমি অনেকের সাথে ডিবেট করেছি, যারা আজকে তখন বিরোধী দলে ছিল, কংগ্রেসে থাকতে পারে, তৃণমূল কংগ্রেসে, আজকে হয়তো আমাদের দলের এমএলএ হয়েছে। আমি মনে করি একজন ডিবেটার হিসেবে এটাই আমার সাকসেস। যারা আমার টেবিলে বসে আমার দলের বিরুদ্ধে বলছিল, তারা আজকে আমার দলের এমএলএ হয়েছে। আমি মনে করি ডিবেটার হিসেবে
গণতন্ত্রে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রে, হ্যাঁ আমি বলছি এই যারা বিতর্ক করছেন, যারা গণতন্ত্রের ভয়েস, যারা টকিং হেডস, তারা একেবারে নিরাপদে এবং নির্ভয়ে কণ্ঠ ছাড়ুন। আমি বলছি গণতন্ত্রের মূল এসেন্সটা এটাই। আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন দিই, সেই প্রশ্নগুলো দ্রুত দেখে নিই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একের পর এক বৈঠকেই ক্রমশ তলানিতে নামছে বিধায়কদের হাজিরার সংখ্যা। তৃণমূলের পরিষদীয় দলে বড় ভাঙন কি সির্ফ সময়ের অপেক্ষা? 96% মনে করছেন যে বড় ভাঙন সময়ের অপেক্ষা, 3% মানুষ তা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলর, তৃণমূলের ওপর থেকে নিচ অব্দি বিদ্রোহের সুর। কেউ বৈঠকে গড়হাজির থাকছেন, কেউ পদ ছাড়ছেন, কেউ প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন। তৃণমূলের হ্রাস কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছে এমনটা মনে করছেন 81% লোক, বেরিয়ে যাচ্ছে না মনে করছেন 17%, বলতে চাননি 2%। দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার কি তৃণমূলের সই জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা? 85% মানুষ মনে করছেন সই জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, 14% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবে অভ্র রায়চৌধুরী। তিনি বলছেন একটা রাজনৈতিক দলে কত রকম বেনিয়মের বাসা থাকতে পারে, তৃণমূলকে না দেখলে জানতাম না। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন প্রশ্ন করলে মাওবাদী আর সই জালিয়াতি ধরিয়ে দিলে দল থেকে বহিষ্কার। সুব্রত পাল লিখছেন স্বাক্ষর কাণ্ডে তৃণমূলের অন্দরের চৌর্যবৃত্তির অস্বস্তি প্রকাশ্যে চলে এলো। সুভাষ ঘোষ রাজা লিখছেন থার্ড পার্টির হাতে দলকে ইজারা দিয়ে মমতা অভিষেক 26-এ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিলেন, আইপ্যাক তৃণমূলকে একেবারে প্যাক করে দিয়েছে। সৈকত বর্মন লিখছেন দলটা আর আদৌ কালীঘাট থেকে চলছে তো? ঠিক এইখান থেকে অবশ্যই আমার পরের ছোট্ট উপহার, যেটা হাসির রেশ রেখে থাকে, সেটা হচ্ছে অ্যানিমেশন। দেখুন, কালী পুজোর ঢের দেরি, কিন্তু আমার এখন শ্যামা সঙ্গীতের একটা লাইন মনে পড়ছে, আমি সখাদ সলিলে ডুবে মরি শ্যামা। এখন সখাদ সলিলে হাবুডুবু খেতে কেমন লাগে সেটা ভালো মতোই টের পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুন্ডামিকে স্বতঃস্ফূর্ত জনরোষের সার্টিফিকেট দেয়া হয়েছে গত 1.5 দশক ধরে, একবার নয় বারবার। এখন সেই তত্ত্ব বুমেরাং হয়ে যখন নিজেদের দিকে, নিজের দলের সতীর্থদের দিকে ফিরে আসে, তখন কি হয় সেটা সোনারপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আবার বলছি, যেটা হয়েছে সেটা আমরা সমর্থন করি না, নিন্দা করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি। আসলে গাজোয়ারি জিনিসটাই জানেন তো এইরকম, শাসকের চেয়ারে থাকলে অশান্তিকে ঢালাও সার্টিফিকেট, আর চেয়ার সরে গেলে তখনই কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।